আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুকি বেগম আনারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের সামনে আমি আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই খাতা নিয়ে বসো ইনশাল্লাহ। এখনই আমরা কি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। তো বাস্তব সংখ্যা কি এবং অবাস্তব সংখ্যা কি এই জিনিসটা আগে জানা দরকার। তো আমরা বাস্তব সংখ্যা বলতে বাস্তবে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা দেখতে পাই সেগুলোকেই বোঝায় বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা বলতে ওই সমস্ত সংখ্যাকে বোঝায় যে সমস্ত সংখ্যাকে কি আমরা কাল্পনিকভাবে কল্পনা করি, অর্থাৎ বাস্তবে যার কোনো ভিত্তি নেই অথবা ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যার মান আসে না। যেমন ধরো √(-1), এই √(-1) এর মান তুমি ক্যালকুলেটর দিয়ে আনতে পারবে না। কারণ কি, এর মান বাস্তবে নাই নাই কিন্তু এর অবাস্তব হলো এর অস্তিত্ব আমাদের মাঝে বিদ্যমান। অর্থাৎ এই অবাস্তব সংখ্যা নিয়েও কি আমাদের কাজ আছে। যেমন আমরা আমাদের যে প্রত্যেক জীবনে আমরা অনেক কিছুই কল্পনা করি, কিন্তু এই কল্পনার কোনো ভ্যালু বাস্তব জীবনে নাই, কিন্তু এই কল্পনা নিয়েই কি মানুষ বেঁচে আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই কি যে কল্পনা, অর্থাৎ ওর ওর চাওয়া আছে, ওর মানে এরকম বিভিন্ন স্বপ্ন থাকে, ড্রিম থাকে, ওই ড্রিমগুলো নিয়েই কি মানুষ বাঁচে। মানুষের স্বপ্ন নাই সে মানুষ নয়, সে কি মৃত। হ্যাঁ, এরকম আমরা প্রত্যেকে কি স্বপ্ন দেখি জান্নাতে যাওয়ার, অথচ সেটা কি বাস্তবে নাই। কিন্তু ওই ওই জান্নাতে যাওয়ার জন্য কি আমরা সবাই কি দুনিয়ার মধ্যে চেষ্টা করি। এরকম প্রত্যেকটা জিনিসেরই মানে কি অবাস্তব, কিন্তু কি এর এর বাস্তবে কি এর অবস্থান বা এর আমরা অনুভব করি, এর এর গতিবিধি অনুভব করি। তো গণিতের ক্ষেত্রে এরকম ইমেজিনারি কিছু নাম্বার আছে। তো ইমেজিনারি নাম্বার হচ্ছে যে √(-1) অথবা এরকম 1/0, অর্থাৎ যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে কি অবাস্তব মান পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি অবাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যাকে কি আই দ্বারা প্রকাশ করে, ইমেজিনারি নাম্বার। তো আমরা এখন অবাস্তব সংখ্যা নয় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব এবং অসমতা নিয়ে আলোচনা করব। তো অসমতা কি, যে অসমতা হচ্ছে যেগুলো কি সমান নয়। যেমন ধরো এখন আমি যদি এখন বলি যে এখন মানে এই মুহূর্তে তোমার ঘড়িতে কয়টা বাজে, তো অনেক 30 বা 10টা 31 32, হ্যাঁ এই, অথবা যার ঘড়ি নেই সে বলবে হয়তো কি যে এই 10:30টার মতো বাজতে পারে। তার মানে কি সেও কিন্তু একটা টাইম বলেছে, কাছাকাছি হয়েছে কি 10টা 30, কিন্তু হয়তো মিলে যেতে পারে আবার নাও মিলে যেতে পারে। অর্থাৎ বর্তমান সময় এর সাথে কি সে যেহেতু 10টা 30 বলেছে, সেটা কি হয়তো বর্তমান সময়ের বেশি হইতে পারে বা অথবা সমান হতে পারে। হ্যাঁ, তার মানে কি এই যে একটা হয়তো বেশি বা সমান অথবা কম বা সমান, এই যে একটা অসমতা দিয়ে চিন্তা করতেছি, এটাই কি আমাদের অসমতা। তো এই অসমতা কি বেশি বা সমান হইতে পারে আবার কম বা সমান হইতে পারে। অর্থাৎ কি বেশি হলে প্লাস হবে আর কম হলে মাইনাস হবে। তার মানে কি অসমতাকে কি ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা মানে আসতে পারে। এজন্য কি অসমতাকে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুইটা মানের মাধ্যমে প্রকাশ করে। তো আমরা আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি যে বাস্তব সংখ্যা এবং অসমতা। তো বাস্তব সংখ্যা আমরা জেনেছি। তো অসমতা অসমতা হচ্ছে যেমন ধরো এক্স পরম মান অফ এক্স সমান এফ অফ এক্স, এটা একটা অসমতা। অর্থাৎ যে এক্স এর মান কি ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে, এটা অসমতা নয়, কারণ এটা একটা অসমতার ফাংশন। অর্থাৎ এক্স পরম মান এটা কি 2 এর চেয়ে বড় হতে পারে অথবা সমান হইতে পারে। তার মানে এই যে একটা মানে কি অসমতার মাধ্যমে প্রকাশ করলাম, এখানে কি 2 এর মান নেগেটিভ হইতে পারে অথবা 2 এর মান পজিটিভ হতে পারে। মাঝখানে কি এক্স হচ্ছে এই নেগেটিভ পজিটিভের মাঝখানের একটা ভ্যালু। হ্যাঁ, তো এই নেগেটিভ পজিটিভের মাঝখানের যে ভ্যালু হচ্ছে এক্স, এক্স এর মান কি 2 এর থেকে ছোট হতে পারে, আবার বড় হতে পারে অথবা সমান হতে পারে। আবার কি -2 এর থেকে কি এক্স এর মান ছোট হতে পারে এবং বড় হতে পারে। অর্থাৎ এই যে একটা চিন্তা, এই মানে এই চিন্তাগুলোই হচ্ছে কি মানে কি অসমতা। তো এই অসমতাকে প্রকাশ করার জন্য এই যে পরম মান অ্যাবসলিউট ভ্যালু আই মিন মডুলাস ব্যবহার করা হয়। এই 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 পরম মানের ভিতরে যে যে সংখ্যাই থাকুক না কেন সেটা কি প্লাস থাকলে মানে প্লাস হবে, মাইনাস থাকলেও কি প্লাস হবে। তো এই জিনিসটা আমরা বুঝবো আসলে কি জন্য পরমাণের ভিতরে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এই যে দেখো, যদি এফ অফ এক্স দ্বারা একটা ফাংশন বোঝানো হয়, পরম মান অফ এক্স বা মডুলাস অফ এক্স অথবা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স বোঝানো হয়, তাহলে একে সংজ্ঞায়ন করা যায় তিন ভাবে। এফ অফ এক্স ইকুয়ালস টু এরকম মাইনাস এক্স, কখন, যখন এক্স লেজার 0, অথবা এক্স
প্লাস এক্স যখন কি এক্স ইজ গ্রেটার দেন জিরো, অথবা জিরো যখন কি এক্স ইকুয়াল জিরো। তার মানে কি এই পরম মান অফ এক্স, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স কে কি এরকম তিনটা ভাবে সংজ্ঞায়িত করা যায়। তো আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর মানে কি সংজ্ঞান জানলাম। তো এখান থেকে দেখো যদি লিখি আমি পরম মান অফ 5, তার মানে কি এটার মান ধনাত্মক 5। কিভাবে হলো, এখানে যে 5 আছে এই 5 কি পজিটিভ। পজিটিভ মানে কি জিরোর চেয়ে বড়, তো জিরোর চেয়ে বড় হলে এখানে বসবে। তার মানে কি এখানে যদি 5 বসাই তাহলে কি 5ই হয়। আবার যদি পরম মান অফ -5 লিখি তাহলে কি এটা নেগেটিভ, জিরোর চেয়ে ছোট। জিরোর চেয়ে ছোট হলে কি জিরোর চেয়ে ছোট এখানে আছে, তার মানে এখানে বসবে। অর্থাৎ এখানে অতিরিক্ত একটা মাইনাস আছে এবং এক্স এর মান -5, তো এই দুই মাইনাস মিলে কি +5 হয়। অর্থাৎ এই কারণে কি পরম মানের ভিতরে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলেও কি প্লাস হয়। তো আমরা জানলাম। আবার যদি এটা এক্স এর মান 0 হয় তাহলে এখানে বসবে, তার মানে কি অ্যাবসলিউট ভ্যালু মান 0 হবে। মোটামুটি ভাবে আমরা এগুলো বুঝে ফেললাম। তো এখন আমরা চলো মূল অঙ্কে চলে যাই। তো মূল অঙ্ক হচ্ছে আমাদের 1 এর এ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো 1 এর এ, তো 1 এর এ করার জন্য আমরা যে সমস্ত নিয়ম কানুন একটু জানলাম। তো এরপরে আরেকটু কিছু জেনে নেই। দেখো এটি করার জন্য আরেকটু জানা দরকার, সেটা হচ্ছে যে -5 এবং -9 এর মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট। তো তো এই জিনিসটা মনে রাখার সহজ পদ্ধতি আমরা, তোমরা অবশ্যই অনেকে হয়তো বলবা যে -9 বড়, আসলে না, -5ই বড়। তো এই -9 বড় না -5 বড়, এই জিনিসটা আমরা সহজে মনে রাখার কৌশল হচ্ছে যে মন্দ জিনিস, খারাপ জিনিস যদি হয়, ধরো মন্দ জিনিস, মন্দ বস্তু, মন্দ বস্তু তোমাকে কি দিল যে বহন করে নেওয়ার জন্য, মানে কি এরকম 1 টুকরি দিল, 5 টুকরি দিল, আরেকজন 9 টুকরি দিল। তো মন্দ জিনিস অর্থাৎ যদি গন্ধযুক্ত পচা কোনো জিনিস হয়, ওটা যদি তুমি 5 টুকরি নিয়ে যাও তাহলে কি তোমার নিতে একটু কষ্ট বেশি হবে। হ্যাঁ, আর আরেকজনে বললো যে তোমার নেয়ারই দরকার নেই, শূন্য। তার মানে কি এদের মধ্যে ভালো কে? এই 9 আর 5-এর মধ্যে ভালো হচ্ছে যে যার 5 টুকরি আছে মন্দ জিনিস সে। হ্যাঁ, অথবা যার নিতে হবে না সে আরো ভালো, এইভাবে মনে রাখতে পারি। অথবা ধরো একজন লোক, লোক মানে ঋণাত্মক মানে ঋণ বুঝি আমরা। তো এই ঋণ, তো এই একজনে কি ব্যাংকে ঋণগ্রস্ত 5 লক্ষ টাকা, আরেকজনে 9 লক্ষ টাকা। এদের মধ্যে ধনী কে? ধনী হচ্ছে যিনি ঋণগ্রস্ত 5 লক্ষ টাকা। সে 5 লক্ষ টাকা উপার্জন করলেই কি তার ঋণ পরিশোধ করতে পারবে। কিন্তু যিনি 9 লক্ষ টাকা ঋণী, তার মানে কি সে কি অনেক, মানে কি 9 লক্ষ টাকা মানে কি উপার্জন করতে অনেকটা টাইম লাগবে। তার মানে কি সে গরিব এবং সে ধনী। আর যদি যার ঋণ নেই সে, এদের মধ্যে সে কি আরো বেশি ধনী। হ্যাঁ, তার মানে কি আমরা মোটামুটি ভাবে নেগেটিভ মানের অর্থ বুঝলাম। তো এখন আমাদের এই অধ্যায় করার জন্য সংখ্যা রেখা করতে হবে। তো সংখ্যা রেখা ক্লাস 9-10-এ তোমরা করেছো। তো এই সংখ্যা রেখা নিয়েও কি আমরা আলোচনা করব। তো চলো সংখ্যা রেখা নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা অনেকেই এরকম শিখেছো যে x is greater than 5 is greater than 3, এমন যদি হয় তাহলে কি সংখ্যা রেখা এরকম এঁকেছো যে মাঝখানে 0, এরপরে কি 1 2 3 4 5, এর মধ্যে ধরো -3, এদিকে 5 1 2 3 4 5 6 লিখলাম, আর এদিকে কি 1 2 3 4, এইভাবে লিখলাম 1 2 3 নেগেটিভ। দেখো এরকম তোমরা অনেকেই মানে 9-10-এ এইভাবে শিখেছো যে যেহেতু এখানে -3 আছে, তো -3 নিয়ে কি করলে এতটুকু বড়াট কালো করে দিলে, আর এখানে 5 আছে তো এতটুকু কালো করে দিলে, এর মাঝখানে একটু কি তুমি বড়াট করে দিলে, এইভাবে শিখেছো। আসলে কি যে আমরা অনেকেই একটু ভুল পদ্ধতিতে শিখেছি। তো এই ভুল পদ্ধতিটা আমাদের শুধরানোর এখন দরকার। তো যদি আমরা এইভাবে এই রাশিটা যদি আমরা কি করি যে এই সংখ্যা রেখা বের করি, তাহলে সংখ্যা রেখাটা সম্পূর্ণই ভুল পদ্ধতি, এই পদ্ধতিটা সম্পূর্ণই ভুল। তো এখন দেখো সঠিক পদ্ধতি আমরা শিখবো। এখন সঠিক পদ্ধতি, সঠিক দেখো আমরা তো ন্যাচারালি সংখ্যা রেখা আঁকবো, মাঝখানে 0 ধরবো, আর এখানে সর্বোচ্চ 5 আছে, তো 6 ঘর পর্যন্ত দাগ দিব। 1 2 3 4 5 6 6 1 2 3 4 5 6। এদিকে কি নেগেটিভ দিলাম আর ওইদিকে কি পজিটিভ দিলাম। তো এখন দেখো প্রথমে যদি আমরা 5 কে ইন্ডিকেট করি, তো এখানে 5 দেখো
এখানে যেহেতু ফাইভের পাশে এরকম ইকুয়াল নেই, এই দাগটা নেই, শুধু এটা আছে, তাহলে কি এই জায়গা কি ফাঁকা থাকবে, এরকম কালো করা যাবে না। কি আমরা এরকম যেই কোনোটার মানে, অনেকে হয়তো এরকম, সবাই না, অনেকে হয়তো করেছো যে এরকম কালো করে ফেলেছো। কালো করে ফেললে কি সংখ্যা রেখা ভুল। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন এখানে -5, তো আমাদের শর্তের মধ্যে যে কি বলেছে অতটুকু খেয়াল করো। এক্স এর মান কি, এটা কি ইজ গ্রেটার দেন, অর্থাৎ এই জিনিসটা মনে রাখার আরেকটা কৌশল আছে যে এক্স বড় এখানে না ফাইভ বড়। যারা দেখতেছো তারা একটু বলো যে এক্স বড় না ফাইভ বড়, আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে মাথা কয়টা, এদিকে দুই মাথা এদিকে এক মাথা, আর দুনিয়াতে আমরা জানি মাথা যেদিকে বেশি শক্তি কি ওই দিকেই বেশি। তো দেখো এদিকে মাথা কয়টা, দুইটা, তার মানে কি এক্স শক্তিশালী, আর ফাইভ কি কম শক্তিশালী, অর্থাৎ এক্স বড়। ঠিক আছে না? তাহলে এখানে কি এক্স বড়। আমরা কিন্তু মান নির্ণয় করতেছি এক্স এর, আমি নিজে হচ্ছি এক্স, যে নিয়ে অঙ্ক করব সে হচ্ছে কি এক্স। তো আমরা কি এক্স এর মান নির্ণয় করতেছি। তো এক্স এর মান নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, যেহেতু আমরা এক্স এর মান নির্ণয় করতেছি, তাহলে আমার এক্স দেখবো বড় না ছোট। তো এখানে দেখো এক্স কি বড়, তাহলে বড় হলে কি ছয়ের দিকে চলে যাবে, অর্থাৎ ডান দিকে মোটা করে দিবে, ডান দিকে যতটুকু থাকবে বাস। আবার এখানে আসো -3, নেগেটিভ -3, যেহেতু এখানে ইকুয়াল নেই, তো এখানে কিরকম ফাঁকা, আর যদি ইকুয়াল থাকতো তাহলে এই অংশ কি এরকম কালো করে ফেলতাম। তাহলে দেখো এখানে হচ্ছে -3 কে ইন্ডিকেট করলাম। তো এখানে কি -3, এক্স এর মান কি এতটুকুর মধ্যে, দেখো এক্স এর দিকে এক মাথা, আই মিন এক্স ছোট। তো ছোট হলে আমরা ছোটর দিকে চলে যাব, তো কি -4 এবং -2 এর মধ্যে 4 ছোট, তার মানে কি আমাদের এটা বাম দিকে চলে আসবে। তাহলে দেখো এদিকে আমরা দেখলাম ডান দিকে, এবং এদিকে কি বাম দিকে। আর আমরা আগে অনেকেই শিখেছি, সবাই না, যে অনেকেই শিখেছি যে কি এরকম সংখ্যা রেখা আঁকার সময় দুই পাশে 3 এবং 5 কে ইন্ডিকেট করে মাঝখানে একটু মোটা করতে হবে, আসলে না, এই যে এরকম। আবার যদি এই চিহ্নটা এমন থাকতো, লেজার ইকুয়াল থাকতো, তাহলে কি এটা মাঝখানে ভরাট হতো। তো এই জন্য কি আমরা এরকম গতানুগতিক গত শিখবো না, শিখবো কি যে তোমার এরকম নিয়ম অনুযায়ী যে আসলে কি এক্স বড় নাকি ছোট। এই জিনিসটা মাথায় যদি আমরা রাখি, তাহলে কি সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা মোটামুটি করে ফেলছি। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাব। তো ওয়ানের এ, অর্থাৎ তোমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ওয়ানের এর, দেখো আমার এক নম্বরে যে সমস্ত অঙ্কগুলো আছে, এখানে পরম মান চিহ্ন দেয়া আছে, পরম মানকে এখানে মডুলাস বলে, তো মডুলাস বলবে। তো চলো আমরা এখন একের 1 নম্বর অঙ্কটাই করি। দেখো এক ওয়ানের এর একের 1 নম্বর অঙ্ক দেয়া আছে। এখানে দেখো 1 + 3 + 1 - 3, সরি এখানে একটা মডুলাস দেয়া আছে, এই হচ্ছে মডুলাস। তো যাই হোক, এখন কি করব, আগে আমরা মডুলাসের ভিতরে কাজ করব, এরপরে কি হিসাব করব। তো দেখো এখানে মডুলাসের ভিতরে 1 + 3 আছে, যোগ করলে 4 হয়, লিখলাম, প্লাস এই 1 এর থেকে 3 চলে গেলে -2 থাকে, মডুলাস লিখলাম। এখন দেখো এই যে 4 আছে, এই 4 কে আমরা মডুলাস উঠাই ফেলবো। মডুলাস উঠাইলে কি আমরা জানি পরম মানের ভিতরে যা থাকবে, যদি সেটা ধনাত্মক থাকে তাও প্লাস, ঋণাত্মক থাকলে ওইটাও কি প্লাস। তাহলে দেখো এখানে আমাদের 4 আছে, তাহলে কি এখানে +4, আবার এখানে -2 আছে, মডুলাসের কারণে, আই মিন পরম মান থাকার কারণে +2 হয়ে যাবে, ইকুয়াল করলে 6 হয়, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা পরের অঙ্কে চলে যাব, মানে অর্থাৎ টাইপ 2 এর মধ্যে। তো টাইপ 2 এর মধ্যে আমাদের আছে তোমার পরম মান দিয়ে অঙ্ক, অর্থাৎ এরকম 9 10এও তোমরা করেছ যে পরম মান দিয়ে। তো আমরা টাইপ 2 এর 2 এর 4 নম্বর অঙ্কটাই করি। দেখো টাইপ 2 এর 2 এর 2 এর 2 করি, হ্যাঁ 2 এর 2, x + 1 লেজার ইকুয়াল টু। আর শুনে রাখো, তোমাদের কিন্তু প্রত্যেকের বাড়ির কাজ হচ্ছে যে 1 এর
এর 1 নম্বরের সবগুলো অঙ্ক বাড়ির কাজ। তো এখন দেখো দুই নাম্বার আমরা উঠাইলাম। তো এখানে কি আছে যে x প্লাস 1 লেজার ইকুয়াল 2। এখানে বলছে যে শুধু সমাধান করতে বলছে যে সরি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তো আমরা কি এই পরম মান চিহ্নটাকে শুধু উঠিয়ে ফেলবো এবং x এর ভ্যালুটা বের করব। তো দেখো এই কাজটা করার জন্য আমরা মানে কি করব যে এখানে যেহেতু x প্লাস 1 আছে, আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যে পরম মানের ভিতরে যাই থাকবে সেটা নেগেটিভ মানও আছে, পজিটিভ মানও আছে। তাহলে আমরা x প্লাস 1 কে রাখবো, এটা হচ্ছে আমাদের মূল রাশি। তো যেহেতু এখানে 2 দেওয়া আছে, 2 লেজার ইকুয়াল, এবং এদিকেও কি এদিকে -2 লিখলাম। এই জন্য -2 লিখলাম যে মানে এটার পজিটিভ মান ডান দিকে, নেগেটিভ মান বাম দিকে লিখবো। এখন আমাদের x এর মান বের করতে হবে। তো x এর মান বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে -2 আছে, তো এখানে যেহেতু +1 আছে, তো আমরা এখানে তিনটা পক্ষ, প্রতি পক্ষেই 1 কে মাইনাস করব। -1 লেজার x প্লাস 1 -1 লেজার ইকুয়াল 2 -1। বাস, এখন দেখো -3 হয় এখানে, x লেজার ইকুয়াল এখানে হয় 1। তো কি দ্যাট ইজ অ্যান্সার, পরম মান চিহ্নের ব্যতীত প্রকাশ হয়ে গেছে। তো আমাদের এই অধ্যায়ে যদি পরীক্ষায় কোনো অঙ্ক আসে, তাহলে সেই অঙ্কের মধ্যে চাইবে যে এরকম একটা রাশি দিয়ে যে এর কি বার করো, যে এরকম সংখ্যা রেখা সমাধান সেট বার করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তো এই জন্য আমরা কি সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো, আগে সমাধান সেট বার করি। সমাধান সেট, সমাধান সেট কি যে x elements of R such that -3 লেজার ইকুয়াল x লেজার ইকুয়াল 1। এটা 2 নাম্বার অঙ্কের অতিরিক্ত অংশ। এটা মানে এখানে চায় নাই, কিন্তু পরবর্তী অঙ্কে চাইবে। এই জন্য আমি যাতে পরবর্তী অঙ্কগুলো তোমরা সহজে করতে পারো, এই জন্য আমি এই অঙ্কটার মধ্যেই কি সমাধান সেট এবং সংখ্যা রেখা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, দেখো এখন যদি আমরা কি করব যে সংখ্যা রেখা আঁকবো, তো মাঝখানে কি একটা রেখা নিব, একটা রেখার দুই পাশে অ্যারো চিহ্ন ব্যবহার করব এবং মাঝখানে 0 লিখবো। যেখানে যেহেতু এখানে সর্বোচ্চ মান -3 আছে, এজন্য আমরা কি প্লাস মানে 4টা দাগ দিব, 1 2 3 4, 1 2 3 4, এদিকে নেগেটিভ মান। তো দেখো পজিটিভ মান যদি 1 নেই তাহলে 1, এটা আগের অঙ্কের মধ্যে আমরা দেখেছিলাম যে এখানে ফাঁকা, কিন্তু এখানে ইকুয়াল থাকার কারণে এই ফাঁকাটুকু কি ভরাট করে দিব, কালো করে দিব। x এর মান বের করবো, x এর মান দেখো ছোট, তো ছোট হলে 0-র দিকে চলে আসো, বাস ছোট। তো এদিকে দেখো -3, তাহলে -3 যেহেতু এখানে ইকুয়াল আছে, তো এতটুকু আমরা কালো করে দিব। এবং দেখো x এর মান কি -3 অপেক্ষা বড়, বড় মানে কি ডান দিকে, তাহলে এই মাঝখানে একটু ভরাট। বাস, তাহলে কি আমরা সংখ্যা রেখাটাও জেনে ফেললাম। তো এরকম যে কোনো অঙ্ক যদি এরকম পরম মানের আসে, তাহলে কি সংখ্যা রেখা এবং সমাধান সেট অবশ্যই তোমরা আশা করি বের করতে পারবে। তো এখন আমরা পরের অঙ্কটা করব। তো মানে পরের টাইপ, অর্থাৎ মানে পরম মানের এই যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে কিভাবে হবে, এই জিনিসটা তোমাদের অবশ্যই জানা দরকার। তো এই জন্য আমরা চলো মানে কি টাইপ 5-এর মধ্যে ভগ্নাংশ আকারে অঙ্ক আছে 10 নাম্বার। দেখো 6 মানে অর্থাৎ 6-এর টাইপ 5, 6-এর 10 নম্বর অঙ্কটা আমরা করব এখন। তো দেখো 6-এর 10 নম্বর অঙ্ক করার জন্য কি করব, একটু ভালোভাবে খেয়াল করো। 6-এর 10 আমাদের এখানে আছে 1/5x - 1 absolute value 1/9। বাস, এর সাথে একটা শর্ত দেয়া আছে, x is not equal 1/5। হ্যাঁ, এই অঙ্কটা আসছে চট্টগ্রাম বোর্ড 2015 সালে। তো যাই হোক, আমরা করব। তো আমরা কিন্তু এরকম ভগ্নাংশ আকারের অঙ্কের নিয়ম এখনো শিখি নাই। তো যেহেতু আমরা ভগ্নাংশ আকারের অঙ্কের নিয়ম শিখি নাই, তো এটাকে কি করবো আমরা, এটাকে উল্টিয়ে নর্মাল করে ফেলবো, অর্থাৎ ভগ্নাংশ আকারে রাখবো না। তাহলে দেখো আমরা যদি এখন
এটাকে উল্টাই দিই তাহলে ডাইন পাশে উল্টে যাবে, বাম পাশে উল্টাই দিই। এখানে 5x - 1, তো এখানে কি 9 কে উল্টাই দিলে 1/9 কে উল্টাই দিলে 9/1 হবে। এর নিচে 1 না লিখলেও চলবে, এটা নিচে 1 না লিখলেও চলবে। কিন্তু এই যে এই দুইটা রাশি বাম পাশের এবং ডান পাশের রাশি উল্টানো হয়েছে, তাহলে কি ইজ গ্রেটার দেন আমাদের কি অন্যায় করেছে বলো? তো এটাকেও কি আমরা উল্টে দিব, ঘুরে দিলাম, অর্থাৎ এই যে দুই মাথা বাম দিকে ছিল এখন ডান দিকে ফিরিয়ে দিচ্ছে। তো এখন কি আগের অঙ্কের মতো হয়ে গেছে। তাহলে কি করব দেখো, যেহেতু প্লাস নাইন আছে তো -9 লেজার 5x - 1 লেজার 9, বা তাহলে দেখো 9 এখানে -1 থাকার কারণে +1 লিখব, 9 + 1, তো দেখো এখানে -8 লেজার 5x লেজার 10 বাস। এখন দেখো আমাদের শুধু x এর মান বের করতে হবে, আর শুধু x এর মান বের করতে হলে x এর মানে সাথে যদি যোগ হিসাবে থাকে তাহলে বিয়োগ করতে হবে, গুণ হিসাবে অর্থাৎ সহগ হিসাবে থাকলে এটা কি ভাগ করতে হবে। তাহলে এখানে 5 আছে, তো প্রত্যেকটা রাশিকে আমরা 5 দ্বারা ভাগ করে দিব। তো -8/5 লেজার x লেজার 2, এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তো মোটামুটি আমাদের হয়ে গেছে। তো এখানে দেখো 6 এর মধ্যে বলছে সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে এটার উত্তর কিভাবে লিখবা দেখো, লেখলা নির্ণয় সমাধান। যখন সমাধান বলবে জাস্ট খালি যা রেজাল্ট আসছে ওইটাই লিখে দিবে। আর নির্ণয় সমাধান সেট যখন বলবে সেট, তো এর সাথে কি x এলিমেন্টস অফ r such that অতিরিক্ত ইউজ করবে। এরপর কি এখানে 8/5 হবে, 8/5 লেজার x লেজার 2 প্লাস। এখন দেখো সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা আঁকার জন্য কি আমরা এরকম একটা রেখা নিব, এর দুই পাশে অ্যারো চিহ্ন ইউজ করব, মাঝখানে 0। এখানে সর্বোচ্চ সংখ্যা কত বের করব, তো সর্বোচ্চ সংখ্যা দেখো, যদি আমি 8 কে যদি ভাগ করি 5 দিয়া তাহলে -1.6 হবে, হ্যাঁ 1.6। আর এটা তো 2, তার মানে কি সর্বোচ্চ সংখ্যা 2 আছে, তাই 3 নিব, 3 ঘর নিব, 1 2 3, 1 2 3, এদিকে 1 2 3 মাইনাস বাস। তো এখন দেখা এখানে 2 আছে, যে 2 নিলাম, যেহেতু এখানে ইকুয়াল নেই এজন্য কি আমরা একটু ফাঁকা ভিতরে সাদা জায়গা রেখেছি। অর্থাৎ এখন দেখো x এর মান কি 2 এর থেকে কি ছোট, x এর মান যদি 2 এর থেকে ছোট হয়, ছোট হলে কি বাম দিকে আসবে, 0 দিকে আসবে, 0 ছোট। এরপর দেখো এখানে 8/5, তো 8/5 তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে -1.6 পাবে। 1.6 অর্থাৎ 1 তো আমরা বুঝে আসে, 0.6 মানে কি 0.5 মানে হচ্ছে আধা, মানে 1.5 মানে দেড় মানে কি এই 1 আর 2 এর মাঝামাঝি এই অঞ্চল হচ্ছে দেড়। যেহেতু 1.6 এর থেকে একটু বেশি, অর্থাৎ দেড়ের চেয়ে একটু বেশি, তাহলে কি একটু এদিকে, অর্থাৎ এই জায়গাটাকে আমরা কত -8/5 হিসেবে ইন্ডিকেট করব। বাস। এখন কি এই জায়গাটা চিহ্নিত করে দেই। তো এখন কি বলছে যে x এর মান -5 8/5 এর চেয়ে বড়, তো 8/5 এর চেয়ে বড় হলে ডান দিকে। বাস। তাহলে কি আমরা আশা করি যে তুমি ভগ্নাংশ আকারে যদি কোনো থাকে অর্থাৎ অসমতা থাকে তাহলে কি তুমি করতে পারবে। তো এখন আমরা চলো যে পরম মান চিহ্ন সাহায্যে প্রকাশ অলরেডি করে ফেললাম। তো এখন আমরা মানে কি নতুন নিয়মে যাই। পরম মান চিহ্ন, এখন ইনফিমাম এবং সুপ্রিমাম ভ্যালু, এই জিনিসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ইনফিমাম এবং সুপ্রিমাম কি, আমরা সুপ্রিমাম বলতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মানে কি সর্বোচ্চ আদালত জানি, অর্থাৎ সুপ্রিমাম মানে সর্বোচ্চ মান, ইনফিমাম মানে সর্বনিম্ন মান। তো আরেকটু ভালোভাবে জানলে যে সর্বোচ্চ মানগুলোর সর্বনিম্ন মানকে বলা হয় ইনফিমাম, আর সর্বনিম্ন মানগুলোর সর্বোচ্চ মানকে বলা হয় সর্বোচ্চ মানগুলোর সর্বনিম্ন মানকে বলা হয় সুপ্রিমাম, আর সর্বনিম্ন মানগুলোর সর্বোচ্চ মানকে বলা হয় ইনফিমাম। তো আমরা ইনফিমাম এবং সুপ্রিমামের সংজ্ঞা জানলাম। তো এখন আমরা একটা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে কি সহজ হয়ে যাবে। দেখো, আর ইনফিমাম এবং সুপ্রিমাম নির্ণয় করার জন্য আমরা যে অঙ্ক করব, অর্থাৎ টাইপ 7 এর 10 নম্বরের টাইপ 7 এর অঙ্কগুলো করব। তো দেখো 10 টাইপ 7 এর মধ্যে আমাদের যে আছে
10-এর 2 নাম্বার অঙ্ক করব। এটাকে আমরা ধরে নিলাম যে ধরি a ইকুয়ালস টু sin bracket of 1 minus 1 by 3 to the power n, যেখানে n এলিমেন্টস অফ, অর্থাৎ এই n দ্বারা কি ন্যাচারাল নাম্বার বোঝানো হয়েছে, যেটা তোমরা ক্লাস 9 করেছো। তো ন্যাচারাল নাম্বার আমরা অলরেডি করব। তো দেখো এখানে আমরা কি করব, তো পরম মান বের করার জন্য যে কাজটা করব, প্রথমে যেহেতু n এর মান ন্যাচারাল নাম্বার, তো n ইকুয়ালস টু 1 2 3 এমন যদি হয়, তাহলে a ইকুয়ালস টু কি হয় দেখো, যখন এখানে 1 বসাবো 1/3 অর্থাৎ 2/3, এরপর যখন এখানে 2 বসাবো তাহলে কি এখানে 9 হয়, 9 গেলে 8/3, এরকম বসাবো 27 27 হলে কি হবে, 27 যদি হয় 27 এখানে 26, এইভাবে যাবে অসীম পর্যন্ত। তাহলে দেখো 2/3 হচ্ছে, যদি তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে 2/3 3 সর্বনিম্ন, এরপরে কি এটার চেয়ে এটা একটু বড়, এটা একটু বড়, পর্যায়ক্রমে কি বড়র দিকে চলে যাচ্ছে। তো বড়র দিকে যদি চলে যায় তার মানে কি সর্বনিম্ন মান কি 2/3, তাহলে ইনফিমাম হচ্ছে 2। ইনফিমাম আমরা INF দ্বারা প্রকাশ করে, দেখো এখানে INF ইনফিমাম অফ A ইকুয়ালস টু কত, 2/3। তাহলে আমরা ইনফিমাম 2/3 অলরেডি জানলাম, ইনফিমাম 2/3। হ্যাঁ, এখন সুপ্রিমাম বার করবো। তো সুপ্রিমাম বার করতে হলে দেখো n এর মান বসাইতে হইব সর্বোচ্চ মান পর্যন্ত। তো n এর সর্বোচ্চ মান কত সেটা কিন্তু আমরা এখনো জানি না। তাহলে কিভাবে করবো একটু খেয়াল করো। তাহলে ধরো n এর সর্বোচ্চ মান কি ইনফিনিটিভ, n ইকুয়ালস টু ইনফিনিটিভ হলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 minus 1/3 to the power n। তো দেখো তোমরা লিমিটের অঙ্ক অবশ্যই করেছো। তো দেখো এখন লিমিট, এটা কিন্তু n, তো আমরা যদি এখানে লিমিটটা ইউজ করি অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করি, এখানে 1 minus 1/3 রূপে পাওয়ার ইনফিনিটিভ। আমরা আগেই জেনেছি যে ইনফিনিটিভ মানে অসীম, অসীম মানে কাকে বলে, যে যার কোনো শেষ নাই, গুণিনা শেষ করতে পারবে না। তো এখানে অসীমের মধ্যে যদি অল্প কিছু যোগ করো তাহলে সেটাও অসীম, এবং অসীমের মধ্যে পাওয়ার হলে তো বলা বাহুল্য সেটা তো অবশ্যই অসীম হবে। তাহলে দেখো এখানে যদি ইনফিনিটিভ ইউজ করি 1/ইনফিনিটিভ, তো দেখো 1 minus 1/ইনফিনিটিভ মান 0। তো যেহেতু 0 হয়েছে এখানে, তাহলে এখানে কি 1। তো এখানে কি আমাদের যেহেতু n টেন্ডস টু ইনফিনিটিভের জন্য সর্বোচ্চ মান 1 পেয়েছি, তাহলে এখানে কি করব আমরা, তাহলে আমরা জানলাম কি যে তোমার এই সুপ্রিমাম আমরা সাব দ্বারা প্রকাশ করি, সাব অফ a ইকুয়ালস টু 1। বাস আমরা কি ইনফিমাম ভ্যালু 2/3 ব্র্যাকেট না দিলেও হয়, আর সুপ্রিমাম ভ্যালু কি 1 পেলাম। তো এইভাবে কি যে কোনো অঙ্ক থেকে সুপ্রিমাম এবং ইনফিমাম বের করা যায়। তো এখন চলো আমরা পরবর্তী একটা অঙ্ক করি, অর্থাৎ 12 নম্বরে 12-র 1 নম্বর অঙ্কটা করি। খুব কমন একটা অঙ্ক, দেখো। তো দেখো এখন 12-র 1 নম্বর অঙ্ক করব। আমাদের 12-র 1-এ দেয়া আছে x minus 1 পরম মান অফ, অর্থাৎ মডুলাস অফ লেজার 10 1/10 হলে দেখাইতে বলেছে। আমি অঙ্কটা তোমাদের পড়ে শোনাই যে এত দেয়া আছে, তো বলছে যে দেখাইতে বলছে যে x² minus 1 মডুলাস অফ ইকুয়াল লেজার 21/100। তো যাই হোক, দেখো আমরা এটা কিভাবে করবো। তো এটাকে আমরা 1 নং ধরলাম। এখন যদি আমরা এটা x minus 1, এদিকে আমরা কি করলাম 2 মডুলাস অফ 2 যোগ করলাম, তাহলে লেজার 1/10, এদিকে কি মডুলাস অফ 2 যোগ করলাম। উভয় পক্ষে কি 2 যোগ করতে পারি, যে মানে আমরা জানি যে সমান চিহ্ন অথবা লেজার থাকলে এর ডান পাশে কি বাম পাশে একই সংখ্যা যোগ বা বিয়োগ করা যায়। এই মডুলাসকে আমরা মডুলাস 2 কে এর ভিতরে নিয়ে আসি, x minus 1
প্লাস টু। অনেকের দিলের মধ্যে প্রশ্ন আসছে যে এই মডুলাস অফ টু যেহেতু আছে, তো এই টু লিখলাম কে, পৃথিবীতে এত সংখ্যা থাকতে, একটু পরেই বুঝতে পারলাম। দেখো, তো এখানে এখানে আমরা 1/10 মডুলাস অফ টু এর মান টু জানি। তো দেখো এখানে এক্স এখান থেকে চলে গেলে 1 হয়, টু চলে গেলে লেজর। এখানে যদি আমরা লসাগু নিই 1 প্লাস 20 এক্স প্লাস 1 লেজর 21/10, এটা হচ্ছে 2 নং। তো আমরা 1 এবং 2 নং পেলাম। তো 1 আর 2 গুণ করব এখন। দেখো 1 গুণন 2 করে, তো এখন দেখো 1 আর 2 যদি আমি গুণ করি তাহলে কি হয়, এখন তো মডুলাস আছে, তো এটা গুণ করব, অর্থাৎ x minus 1 into x plus 1 লেজর ওদিকে আছে 1/10 গুণন 21/10 বাস। তো এখন দেখো যদি আমরা একটা মডুলাস দিয়ে x minus 1 এবং x plus 1 কে মডুলাসের ভিতরে নিয়ে আসলাম, লেজর 1/10, সরি এখানে যদি আমরা নিচে নিচে গুণ করে নিই 100 আর উপরে 21, এই যে দেখো এখানে x minus 1 into x plus 1 হয়েছে, তার মানে কি a plus b into a minus b সূত্র হয়েছে। এই যে x plus 1 আনছি x minus 1 এর সাথে এই সূত্র বানানোর জন্য। হ্যাঁ, তার মানে কি সূত্র বানাইতে, অর্থাৎ -1 এর থেকে যদি আরো 1 অতিরিক্ত বাদ দেই, দিয়ে আরেকটা 1 যোগ করি, তাহলে x plus 1 হবে। তার মানে দুইটা 1 লাগবে, আই মিন 2 লাগবে। এই জন্যই আমি পৃথিবীতে এত সংখ্যা থাকতেও এখানে কি 2 যোগ করেছি। তা আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এখন আমরা যদি এই গুণটা কমপ্লিট করি তাহলে কি হয়, x² - 1 লেজর 21/100, দ্যাট ইজ কি প্রুভড। অর্থাৎ কি আমাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্ট চেয়েছে, ফলাফল চেয়েছে যে x² - 1 লেজর 21/100 দেখাইতে, তো আমরা কি 21/100 অলরেডি দেখিয়ে ফেলেছি। তো এরকম এরকম করে কি এই অধ্যায়ের আশা করি সবগুলো অঙ্কই মানে করতে পারবে। তো তো এই টাইপের যত অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো তোমাদের প্রত্যেকের বাড়ির কাজ। তো এই বলে কি আমার ক্লাস থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।